আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করছি। আজকে আমরা তৃতীয় সূত্র থেকে দশম সূত্র পর্যন্ত পড়ব। আজকে আমরা একটু ফাস্ট রিড করব এবং খুব যে ব্যাখ্যার মধ্যে যাওয়ার আমরা সুযোগ পাবো তা নয়। আমরা প্রথম আহ, দিনকে ইন্ট্রোডাক্টরি আলোচনা করেছিলাম। দ্বিতীয় দিনে আমরা প্রথম দুটো সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে অজস্র কথা ছিল, যেখানে প্রায় যোগ দর্শনের একটা সিংহভাগ অংশের আলোচনা হয়ে গিয়েছিল। চিত্তভূমির আলোচনা হয়েছে, চিত্তবৃত্তিগুলোর আলোচনা আজকে হবে। কিন্তু চিত্তবৃত্তির নিরোধ কিভাবে হয়, আহ, মনের কতগুলো অবস্থা হতে পারে, কোন গুণের সঙ্গে কোন গুণ সংযুক্ত হলে চিত্তের প্রকৃতি কিরকম হয়, চিত্তের ভাব কিরকম হয়, সমাধি কত প্রকারের হয়, সমাধি অবস্থা আমরা কিভাবে অর্জন করতে পারি, তার আগে আমাদের কি কি স্টেপ লাগে, সেগুলোর একটি সংক্ষিপ্ত সারগর্ভ আলোচনা কিন্তু আমরা আগের দিন করেছিলাম। আজকে আমরা তৃতীয় সূত্রটা পাঠ করার চেষ্টা করব। তৃতীয় সূত্রে বলা হয়েছে তদাদ্রষ্টু স্বরূপে অবস্থানম, তদাদ্রষ্টু স্বরূপে অবস্থানম। এই সূত্রের মানে কি? এই সূত্রের মানে হচ্ছে যে অসম্প্রজ্ঞাত সমাধি অবস্থা। এখানে তদা বলতে পূর্বের যে অবস্থা তাকে বুঝতে হবে। তদা বলতে আগে আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে আমরা যোগশ্চিত্তবৃত্তি নিরোধ এইখানে আমরা শেষ করেছিলাম। এখানে অসম্প্রজ্ঞাত সমাধির কথা লাস্টে বলা হয়েছিল, যেখানে নির্বীজ সমাধি প্রাপ্তি হয়, অর্থাৎ সমস্ত চিত্তবৃত্তিগুলো শেষ হয়ে যায়। যেখানে যেখানে মানে সম্প্রজ্ঞাত সমাধিতে অবিদ্যা ক্ষীণ হয়, তাই না? আমরা আগের দিন এগুলো আলোচনা করেছিলাম, কর্মাশয়গুলো ক্ষীণ হয়। কিন্তু আহ, তখনও একটা ভাবাবস্থা থাকে, একটা চিত্তের একাগ্র বৃত্তি অবস্থা থাকে, মানে সেটা নিরুদ্ধ ভূমি নয়। ওই সম্প্রজ্ঞাত সমাধি হয় হচ্ছে একাগ্র ভূমিতে। তাহলে একাগ্র ভূমি থেকে নিরুদ্ধ ভূমির দিকে যখন যাত্রাটা হয়, মানে সেই যাত্রাটা শুরু হয় সম্প্রজ্ঞাত সমাধির মধ্যে দিয়ে, কিন্তু শেষ হয় অসম্প্রজ্ঞাত সমাধিতে, যেটাকে আমরা বলি নির্বিকল্প সমাধি, যেখানে সমস্ত বৃত্তিগুলোর, চিত্তের যতগুলো বিকল্প আছে অর্থাৎ বৃত্তি আছে, সেই সমস্ত বিকল্প বৃত্তিগুলোর উচ্ছেদ হয়, মানে সেগুলো প্রকৃতিতে প্রলীন হয়ে যায়। সুতরাং তৃতীয় সূত্রে ওই দ্বিতীয় সূত্রটার যে সঙ্গতি, সেই সঙ্গতিটা বজায় রাখা হয়েছে। বজায় রেখে এখন বলা হচ্ছে তদাদ্রষ্টুহু স্বরূপে অবস্থানম। এর মানে কি? না, অসম্প্রজ্ঞাত সমাধি অবস্থায় দ্রষ্টা বা আত্মার স্বকীয়ভাবে অর্থাৎ স্বরূপে অবস্থান হয়, অর্থাৎ নির্লিপ্ত রূপে অবস্থান হয়। তখন তার কোনো বৃত্তি হয় না, অর্থাৎ আমি সুখী আমি দুঃখী এরকম কোনো বৃত্তি তার উপপন্ন হয় না। এই বিষয়ে ভাষ্যকার কি বলেছেন? ভাষ্যকার বলছেন যে চিত্ত তদবস্থ অর্থাৎ বৃত্তিহীন হলে পুরুষের চিত্তবৃত্তি থাকে না, এবং সেই চিত্তবৃত্তি না থাকার কারণে তার যে বুদ্ধি অর্থাৎ চিত্তবৃত্তির যেটা প্রকাশ, সেইটা, সেই প্রকাশটা, তার যে স্বভাব, সেই স্বভাবে রূপান্তরিত হয়। প্রশ্ন এসেছে যে ওই রকম অবস্থায় তাহলে আত্মা বা পুরুষ কিভাবে অবস্থান করে? তার উত্তরে বলা হচ্ছে যে তখন ওই পুরুষ তার চৈতন্য স্বরূপে অবস্থান করে। যেরকম ভাবে মুক্তি হয়ে গেলে মুক্ত পুরুষ, আমাদের সাংখ্য যোগ তো রিলেটেড, তো এখানে মুক্ত পুরুষের কনসেপ্ট আছে। মুক্ত পুরুষ যেরকম কৈবল্য স্থিতিতে অবস্থান করে, অর্থাৎ নিজ স্বরূপে, নিজ পূর্ণ স্বরূপে যেরকম অবস্থান করে, চিতিশক্তি বিশিষ্ট হয়ে অবস্থান করে, ঠিক সেরকম ভাবে এরাও বলবেন যে আমাদের চিতিশক্তি স্বরূপে অর্থাৎ চিতিশক্তি বিশিষ্ট হয়ে যোগী অবস্থান করেন।
তিনি হয়তো সংসারে রয়েছেন, কিন্তু তার চিত্তটা ওই চিতিশক্তির দ্বারা বিশিষ্ট হয়ে রয়েছে। চিত্ত যখন বিষয়াকার ধারণ করে, হুম, চিত্ত বিষয়াকার ধারণ করলেও পুরুষ নির্মলভাবে, হ্যাঁ, অবস্থান করতে পারে। মানে যিনি যোগী হন, তার সামনে যদি বিষয় উপস্থিত হয়, তার বিষয়ের জ্ঞান হবে এটা ঠিক, কিন্তু তার যেটা পূর্ণ প্রজ্ঞা, সেই পূর্ণ প্রজ্ঞাটা কিন্তু ওই চিতিশক্তি বিশিষ্ট হয়ে অবস্থান করবে। অর্থাৎ পুরুষের তাতে কিন্তু কোনো ওই দ্বৈত বুদ্ধি মানে এসে গেছে বলে, অর্থাৎ তিনি প্রকৃতির বিষয় আর পুরুষের যে চৈতন্য, এই দুটোকে তিনি জেনে গেছেন বলে তার মানে তাদের মধ্যে যে অন্যত্ব আছে, তাদের মধ্যে যে একটা ডিফারেন্স আছে, এটা ওই যোগী সিদ্ধি অবস্থায়, ওই অসম্প্রজ্ঞাত সমাধি অবস্থায় পরিজ্ঞাত হয়েছেন। সেই কারণে তার মধ্যে প্রকৃতির ঘটনাগুলোর প্রতি কোনো আকর্ষণ জন্মাবে না। সেই ঘটনাগুলোর যে জ্ঞানটা তার হবে, সেই জ্ঞানটা হচ্ছে সেই জ্ঞানটার সঙ্গে তিনি নিজে সংযুক্ত হবেন না, অ্যাটাচড হয়ে যাবেন না। তিনি অ্যাটাচমেন্ট থেকে নিজেকে সরিয়ে রেখে বিষয়ের জ্ঞান অর্জন করবেন। অর্থাৎ বিষয়ে তিনি নির্লিপ্ত হবেন। বোঝা যাচ্ছে? বিষয়ে তিনি নির্লিপ্ত হবেন। বিষয়ের জ্ঞান হয়তো তার হলো, কিন্তু বিষয়ের সঙ্গে আমাদের যেটা হয় যে জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে সেই বিষয়ের প্রতি একটা ইনভলভমেন্ট তৈরি হয়ে যায়, একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। সেই অ্যাটাচমেন্টটা কিন্তু যোগীর হবে না। কারণ তার স্বরূপটা স্বস্বরূপে স্থিত। তার স্বরূপটা কিন্তু চিতিশক্তি বিশিষ্ট। এটা আমাদের বুঝতে হবে। এই জন্য এখানে ভাষ্যকার বলেছেন, বুত্থান চিত্তে তু সতি তথাপি ভবন্তি না তথা। তার চিত্তের মধ্যে বিক্ষেপ আসতে পারে, বুত্থান হতে পারে, কিন্তু তা হলেও যিনি পুরুষ, যিনি পূর্ণ প্রজ্ঞ হয়েছেন, তার কিন্তু স্বরূপ প্রতিষ্ঠা হয়েছে বলে, স্বরূপ প্রতিষ্ঠা তদানীং চিতিশক্তি, অর্থাৎ তিনি চিতিশক্তি বিশিষ্ট বলে তার কিন্তু নির্মলতা থাকবে। এইটা খুব সুন্দরভাবে বোঝা যেতে পারে রাজা জনকের উদাহরণ দিয়ে। একবার ব্যাসদেব তার শিষ্য তথা পুত্র সুখদেবকে রাজা জনকের কাছে পাঠিয়েছিলেন ভগবত জ্ঞান লাভ করার জন্য। তা সেখানে এগুলো মহাভারতে আছে, শ্রীমদ্ ভাগবত পুরাণেও এই গল্প আছে। তো সেখানে গিয়ে আহ, সুখদেব দেখছেন যে রাজা তো বিষয় ভোগে মত্ত হয়ে রয়েছে, রাজা সমস্ত রাজকর্মই সম্পাদন করছেন। তখন রাজা জনক তাকে বলেছিলেন যে তোমার হাতে আমি এক বিন্দু জল দিচ্ছি, তুমি সারা নগর ওই জলটা হাতে নিয়ে পরিভ্রমণ করবে। যদি হাত থেকে ওই জলটা পড়ে যায়, আমার প্রহরী তোমার মুণ্ডচ্ছেদ করবে। তো এইভাবে সুখদেবকে সমগ্র নগরটা, রাজধানী শহরটা ঘুরিয়েছে। ঘোরার পরে যখন সেই রাজা জনকের কাছে সন্ধ্যাবেলায় ফিরে এসেছে, তখন রাজা জনক জিজ্ঞাসা করছে যে তুমি নগরের কোলাহল কি দেখলে বলো। তখন সুখদেব বলছেন যে আমি তো নগরের কিছু দেখতেই পাইনি, কারণ আমার চোখ সবসময় ওই জলটার উপরে স্থিত ছিল, জলটাকে দেখছিল। সেই রকম আহ, যারা ভগবত ভক্ত হন প্রকৃত, বা যাদের এই কৈবল্য স্থিতি চলে আসে, তারা হয়তো বিষয়ের জগতের মধ্যে রয়েছে, তাদের বিষয়ের জ্ঞানও হচ্ছে, কিন্তু জগতের বৈষয়িক ব্যাপারের সঙ্গে তাদের কিন্তু ইনভলভমেন্ট তৈরি হয় না। কারণ তাদের স্বরূপটা, মানে তাদের যে মূল আত্মা, হুম, সেটা তার স্বরূপে স্বস্বরূপে অবস্থান করে, অর্থাৎ সেটা চিতিশক্তি বিশিষ্ট হয়ে যায়। এর পরবর্তী এতে আছে বৃত্তি সারূপ্যমিতি অত্র। পরবর্তী সূত্র, চতুর্থ সূত্র হচ্ছে বৃত্তি সারূপ্যম ইতরত্র। বৃত্তি সারূপ্যম
ইতরত্র। এটার মানে কি? এটার মানে হচ্ছে যোগের অন্য সময় যখন চিত্ত বিষয়রূপে পরিণত হয়, অর্থাৎ এখানে একটা খুব সুন্দর কথা বলা হয়েছে যোগে, যে যখন পুরুষ স্বস্বরূপে অবস্থান করে তখন তার কোনো চিত্তবৃত্তি থাকে না। এর মানে হচ্ছে চিত্তবৃত্তি কথাটার মানে কি? বৃত্তি কথাটা মানে হচ্ছে চিত্তের বিষয়াকারে পরিণাম। চিত্তটা বিষয়ের আকারে পরিণত হয় বলেই আমি সেই বিষয়টাকে আহ, মানে অনাত্ম বিষয়কে আত্ম বলে জানি। আমার শরীর এটা কিন্তু আমার, আমি আর শরীর কিন্তু এক নই। হুম। বস্তুত পক্ষে আমি আলাদা, শরীরটা আলাদা। কিন্তু যখন আমার জ্ঞানটা হয় মানে জাগতিক স্তরে মান্ডেল লেভেলে যখন আমার জ্ঞান হচ্ছে, তখন কিন্তু আমি আসলে যে এই শরীর থেকে ভিন্ন, এই বোধটা কিন্তু আমার থাকে না। আমার এই শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, যাবতীয় যা কিছু প্রাকৃতিক ভূত নিচয় আছে, পঞ্চ মহাভূতের পরিণাম আছে, সবের সঙ্গেই আমার যে কনসাসনেস, আমার যে আমিত্ব, তার একটি সারূপ্য জ্ঞান হয়, তার একটি সম্বন্ধের জ্ঞান হয়। হ্যাঁ। যখন আমরা ওই ব্রহ্মস্থিতিতে পৌঁছাই না, যখন আমাদের কৈবল্য হয় না, তখন কিন্তু আমাদের স্বরূপের সঙ্গে আহ, ওই যে বিষয়সমূহ রয়েছে সেইটার একটা আহ, সারূপ্য জ্ঞান হয়, একটা সারূপ্য চলে আসে। বোঝা যাচ্ছে? সারূপ্য কথাই এইখানটায় বলে। তাহলে এখানে তারপর প্রশ্ন এসেছে স্বাভাবিক তৃতীয় সূত্রের পরে, যে আচ্ছা বৃত্তি কিভাবে উৎপন্ন হয়। এই সূত্রে তার উত্তরটা দেয়া হয়েছে যে বৃত্তি হচ্ছে বিষয়াকারের পরিণাম। যখন আমাদের চিত্ত ওই স্বস্বরূপে অবস্থান করে না, যখন আমরা মান্ডেন লেভেলে অবস্থান করি, যখন আমরা মানে ওই মূঢ়, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, একাগ্র ভূমিতে অবস্থান করি, তখন কিন্তু আমাদের মন যেহেতু নিরুদ্ধ হয় না, চিত্তবৃত্তিগুলোর যখন যেহেতু ক্ষয় হয়ে যায় না, তাই কি হয়, চিত্ত সহজেই বিষয়ে পরিণত হয়, বিষয়াকারকে গ্রহণ করে। বিষয়ে পরিণত হয় মানে কি, চিত্তটা বাইরে বেরিয়ে গিয়ে বিষয় হয়ে দেখা দেয় না। ওটা হয়তো সাকারবাদী, জ্ঞানের সাকারবাদী যোগাচার বৌদ্ধরা বলবেন এরকম কথা, কিন্তু এনারা সেটা বলেন না। এনারা বলেন যে আমার চিত্তটা বহির বিষয়কে আহ, গ্রহণ করে এবং তদাকারা আমার বৃত্তি হয়। যেমন আমি যখন একটা আমার সামনে থাকা একটা ল্যাপটপকে দেখছি বা মোবাইলকে দেখছি, তখন আমার বোধটা এরকম আকারে তৈরি হয় যে আমি মোবাইলটি দেখছি বা আমি ল্যাপটপটি দেখছি। তাহলে এখানে আমি, অর্থাৎ আমার যে কর্তা বুদ্ধি, তার সঙ্গে বিষয়ের একটি সারূপ্য প্রতিষ্ঠা হচ্ছে। বোঝা যাচ্ছে? এইভাবেই আমার চিত্তটা কিন্তু বিষয়াকারে পরিণত হয়। আমার যখন জ্ঞানটা হচ্ছে, জ্ঞানের আকারটা কি হচ্ছে, জ্ঞানের আকারটা হচ্ছে এই যে আমি ল্যাপটপ দেখছি। এখানে দেখাটা হচ্ছে জ্ঞান নামক ক্রিয়া, আমিটা হচ্ছে কনসাসনেস। ঠিক আছে? আর কর্মটা কি, কাকে দেখছি, সেটা হচ্ছে ল্যাপটপ বা মোবাইল। এলে এটা হচ্ছে আমার অবজেক্ট বা বিষয়। খেয়াল করে দেখুন, আমরা যখন গ্রামারে পড়ি, তখন যাকে আমরা জানি, হ্যাঁ, তাকে আমরা কি বলি, অবজেক্ট বলি, কর্ম বলি। হুম। বিষয় হচ্ছে, তাই না? তো এইভাবে আমাদের জ্ঞানটা যখন জাগতিক জ্ঞান হয়, যখন আমরা ইন্দ্রিয় দিয়ে বহির বিষয়ের জ্ঞান লাভ করি, সেই জ্ঞানগুলো সবই হচ্ছে বৃত্তিক জ্ঞান। এবং সেই জ্ঞানে কি হয়, সেই জ্ঞানে আমার চিত্তটা ওই বিষয়াকারে পরিণত হয়। সেই কারণে আমার তদাকারা জ্ঞান হয়। যখন আমি মোবাইলকে জানছি, তখন আমার মোবাইল আকারের বৃত্তি উৎপন্ন হচ্ছে। যখন আমি ল্যাপটপকে জানছি, তখন আমার ল্যাপটপ আকারের বৃত্তি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? এটা কেন হয়? এই বৃত্তিটা যখন হয় তখন আমরা এই যে ডুয়ালিটিটাকে চিনতে পারি না। ডুয়ালিটিটা তখন আমরা আহ, মানে
ভুলে যাই, বিস্মৃত হই। হ্যাঁ? যখন আমি বলি আমার শরীর, আমার জ্ঞান হচ্ছে এটা আমার শরীর, তার মানে এখানে আমি আর আমার শরীর এই দুটো ভিন্ন বস্তু হলেও আমি কিন্তু এটাকে ভিন্ন বস্তু বলে গ্রহণ করছি না। আমার পায়ে যদি আজকে ব্যথা লাগে, সেই ব্যথাটাতে কিন্তু শরীরের হচ্ছে, আমার চিত্তের বা চৈতন্যের কিন্তু তাতে কিছু হচ্ছে না। ইন্দ্রিয় তার সঙ্গে সংযুক্ত, বুদ্ধি তার সঙ্গে সংযুক্ত, আমার অহং তার সঙ্গে সংযুক্ত, এগুলো সবই হচ্ছে জড় বিষয়। সেই কারণে আমার ওই দেহের ব্যথাটিকে আমার ব্যথা বলে বোধ হচ্ছে। কিন্তু আসলে চিন্তা করে দেখুন, আমার কিন্তু এখানে কোনো ব্যথা হচ্ছে না, হওয়ার কথা নয়। মানে আমি তো পিওর কনসাসনেস, আমার কি করে ব্যথা হতে পারে? ব্যথাটা হচ্ছে শরীরের, একটা বিশেষ ইন্দ্রিয় দিয়ে সেটাকে আমি উপলব্ধি করছি। হ্যাঁ? আ- বা- উম, আমি আমার সেখানে বুদ্ধি কাজ করছে, বুদ্ধি সেটাকে নিশ্চয় করছে যে এটা কি রকমের ব্যথা, এটা কোন জায়গার ব্যথা। সেটা বুদ্ধি নিশ্চয় করছে। আর সেই বুদ্ধিরও পরপারে রয়েছে অহং। অহং আমাকে বুঝিয়ে দিচ্ছে এটা আমার ব্যথা। অথচ এগুলো সবই হচ্ছে জড়, এর সঙ্গে পুরুষ বা চৈতন্যের কিন্তু কোনো সম্বন্ধ নেই। কিন্তু এটাকে আমি যখন জানছি তখন ভাবছি যে এটা যেন আত্মারই কষ্ট হচ্ছে বা পুরুষেরই কষ্ট হচ্ছে, আমিই যেন কষ্ট পাচ্ছি। এখানে আমি মানে কনসাস বিইং, এই কনসাস বিইংটাই যেন কষ্ট পাচ্ছে। আমি যখন কোনো আনন্দ পাই, আনন্দটা আসে বিষয় থেকে, প্রিয় সংযোগ হয়েছে বা অপ্রিয় বিয়োগ হয়েছে, আমার আনন্দ উৎপন্ন হলো। কে জানলো? জড় মন জানালো। মন বিষয়ের সঙ্গে সংযুক্ত হলো, হয়ে বিষয়টাকে বুদ্ধি নিশ্চয় করলো। বিষয়টাকে প্রথমে সংবেদন করলো মন, তারপর বুদ্ধি নিশ্চয় করলো যে এটা আমার সুখের বিষয়, কারণ এখানে আমার প্রিয় সংযোগ হয়েছে বা অপ্রিয় বিয়োগ হয়েছে। তারপর অহংকারা যে আমাদের প্রতীতি হলো, সেই প্রতীতির মাধ্যমে আমরা জানতে পারলাম, কি জানতে পারলাম? যে এটা হলো এই, এটা হলো আমার সুখ। তারপরে আমি কি করলাম? আমি আমার আমি থেকে আমার সুখটাকে আলাদা করলাম না, আমি ওটাকে এনজয় করলাম অ্যাজ ইফ এটা যেন আমার আত্মারই সুখ বা দুঃখ। আমার আত্মা যে নির্লিপ্ত, সে যে চিতি শক্তিবান, হ্যাঁ, কেবল সে দ্রষ্টা, সে বিষয়ের ভোক্তা নয়, হ্যাঁ, এই বোধটা কিন্তু আমার হলো না। এই জন্য বলেছে আমাদের আহ, ব্যাখ্যায় যে বুদ্ধান যশ্চিত্ত বৃত্তয় তদবিষ্ট বৃত্তি পুরুষাহ। হ্যাঁ, যখন চিত্তের বুত্থান হয়, অর্থাৎ চিত্ত যখন বিষয়াকারে পরিণত হয়, তখন পুরুষ স্বকীয়ভাবে অবস্থান করে না। কিন্তু যদি স্বকীয়ভাবে অর্থাৎ স্বরূপে না থাকে, তবে এটা কি রূপে থাকবে? এই প্রশ্নটা তোলা হয়েছে। এই প্রশ্নটা মানে এটা তৃতীয় সূত্র থেকেই আসছে। এই প্রশ্নটার উত্তর আমরা চতুর্থ সূত্রে পাবার চেষ্টা করছি। চতুর্থ সূত্রে আমরা কি বলছি? তথা চ সূত্রম একমেব দর্শনম খ্যাতিরেব দর্শনম। সেখানে কি হচ্ছে, যে কথাটা এক্ষুনি আমি বললাম, যে পুরুষ বিষয়ের সঙ্গে সম্বন্ধিত হচ্ছে, সংযুক্ত হচ্ছে, যার ফলে আমার একার্থ বুদ্ধি হচ্ছে। অর্থাৎ এখানে বিষয় আর আমি যে দুটো আলাদা জিনিস, এই উপলব্ধি আমার হচ্ছে না। আমি ওই বিষয়গুলোকেই, যেগুলো প্রকৃতির বিষয়, যেগুলো জড় বিষয়, যেগুলো অচেতন বিষয়, যেগুলো অনিত্য বিষয়, হ্যাঁ, গীতায় বলা হয়েছে অশ্বত্থ বৃক্ষের, জগৎ অশ্বত্থ বৃক্ষের মতো, ঊর্ধ্বমূলম অধঃশাখম। ইয়ে আছে, পঞ্চদশ অধ্যায়ের শ্লোক আছে, প্রথম শ্লোকটাই এটা, অসত্যম। হ্যাঁ, অসত্য কথার এখানে মানে কি? অসত্য কথার মানে হচ্ছে যেটা
আগামী দিনও থাকবে না। অ স থ, তালব্য শয় বয় কথাটার মানে হচ্ছে আগামীকাল। হ্যাঁ, যেটা আগামীকাল পর্যন্ত থাকবে না। তার মানে এই জগৎ সংসার আগামীকালও থাকবে না, কিন্তু তাও আমরা জগৎ সংসারের সঙ্গে এমনভাবেই অ্যাটাচড হয়ে থাকি যে যার ফলে আমরা জগৎ সংসারটাকেই আমি বলে মনে করি, নিত্য বলে মনে করি। আমি জগৎ থেকে আমাকে বিচ্ছিন্ন করে দেখতেই জানি না। সবসময় মনে করি এ আমার সন্তান, এ আমার ছাত্র, এ আমার ছাত্রী, এ আমার শিক্ষক, এ আমার বাবা, এ আমার মা, এ আমার স্ত্রী, এইটা আমার পেন, এটা আমার ল্যাপটপ, এটা আমার মোবাইল। এইভাবে আমি আমার এই সম্বন্ধ দুটোর মাধ্যমে জগতের যে বিষয়গুলো আসলে আমি নয়, যেগুলো জড় অনিত্য, সেগুলোকে আমিত্ব বুদ্ধি আকারে জানি। সেই জন্যই আমরা বলে থাকি এখন আমি সুখী, এখন আমি দুঃখী। অথচ আমি তো হচ্ছে পিওর কনসাসনেস, তার তো কোনো মানে বিষয় ভোগী হয় না, সে তো নির্লিপ্ত। কিন্তু তা সত্ত্বেও আমরা করি কি, আমরা ওই আহ, বিষয়ের সঙ্গে পুরুষকে এক করে দিয়ে আমরা আমাদের ট্যাগ করি, আমাদের নিজেদের উপরে একটা ট্যাগ লাগাই যে আমি সুখী, আমি দুঃখী, এটসেট্রা। কিন্তু আসলে কি, আসলে কিন্তু আমরা আসলে কিন্তু দুটো বস্তু আলাদা, দুটো বস্তু এক নয়। রাইট। এখানে বলা হয়েছে যেটা, আর একটা উদাহরণ দিয়েও ভাষ্যকার বলেছেন যে চিত্তম অয়স্কান্ত মণিকল্পং সন্নিধি মাত্রোপকারী দৃশ্যতেন তং ভবতি পুরুষস্য স্বামিনঃ। এর মানে কি? এর মানে অয়স্কান্ত মণি মানে হচ্ছে চুম্বক। চুম্বক যেভাবে লোহাকে টানে, সেই রকম পুরুষের সঙ্গে বিষয়ের যদি সম্বন্ধ তৈরি হয়, যদি একটা সান্নিধ্য তৈরি হয়, তাহলে জড় জগৎ অর্থাৎ অবিবেকী যে জগৎ, অনিত্য জগৎ, সেটা পুরুষকে এই যে জগৎ বিষয়, এটাকে দর্শন করায়। এটা সাংখ্যকারিকাকারও, সাংখ্যকারিকাতেও এটি আছে। এটি সাংখ্যতত্ত্ব কৌমুদী নামে বাচস্পতি মিশ্রের যে টিকা আছে বিখ্যাত, সেখানেও বলা হয়েছে যে পুরুষ হয় দর্শিত বিষয়। হ্যাঁ, পুরুষকে আহ, প্রকৃতি তার যে ক্রিয়াকলাপ, অর্থাৎ তার যে জগৎ, এটা দর্শন করায়, এটা তাকে দেখায়। পুরুষ নির্লিপ্ত, কিন্তু পুরুষের সামনে সুখ দুঃখ, জরা ব্যাধি, এই সব কিছু যখন আসে, তখন সে সেটাকে দেখে, দ্রষ্টা ওই জন্য বলা হয়, সে সেটাকে পারসিভ করে। এটা কখন হয়? যখন পুরুষের সঙ্গে প্রকৃতির সম্বন্ধ ঘটে। চিত্তম অয়স্কান্ত মণিকল্পং, চিত্তটা কিরকম? ওই অয়স্কান্ত মণির মতো, মানে চুম্বকের মতো। সন্নিধি মাত্রোপকারী দৃশ্যতেন সং ভবতি পুরুষস্য স্বামিনঃ। যখন সন্নিধি ঘটে, অর্থাৎ কাছাকাছি আসে, তখন সে তার যে ক্রিয়াকলাপ, হ্যাঁ, তার জরা ব্যাধি, সুখ দুঃখ ইত্যাদিগুলো পুরুষকে প্রদর্শন করিয়ে যেন পুরুষেরই স্বামী হয়ে যায়, অর্থাৎ পুরুষকে নিয়ন্ত্রণ করে। তাই পুরুষ মনে করে, অবিবেকী পুরুষ তাই মনে করে যে আমি সুখী, আমি দুঃখী ইত্যাদি। হ্যাঁ, কিন্তু আসলে সে জাস্ট পারসিভ করছে, উইটনেস করছে, সে কিন্তু তাতে ইনভলভড হচ্ছে না। কিন্তু চিত্ত, অর্থাৎ জড় যে প্রকৃতি, জড় প্রকৃতির পরিণামিত চিত্ত, সেই জড় অন্তঃকরণ কিন্তু তাকে, অর্থাৎ জীবকে, পুরুষকে ইনভলভ করিয়ে দিচ্ছে, অ্যাটাচ করিয়ে দিচ্ছে। হুম, এইটাই এখানে বলা হচ্ছে বৃত্তি সারূপম ইতর, বৃত্তি সারূপম ইতরত্র।
আচ্ছা, এরপরে আমরা দেখব যে চিত্ত বৃত্তিগুলো কয় প্রকার। হুম, সেটা এনারা আলোচনা করেছেন পঞ্চম সূত্রে। পঞ্চম সূত্রে কি বলা হয়েছে? বৃত্তয়ঃ পঞ্চতস্ব হুম ক্লিষ্টা ক্লিষ্টা। আবার বলছি সূত্রটা। পঞ্চম সূত্র বৃত্তয়ঃ পঞ্চতস্ব ক্লিষ্টা ক্লিষ্টাঃ। এর মানে কি? বৃত্তি হচ্ছে 5 প্রকারের। বৃত্তি 5 প্রকারের হয়। কিভাবে এই বিভাজনটা করা হয়? ক্লিষ্ট এবং অক্লিষ্টের ভিত্তিতে। মানে মোটা দাগে বৃত্তিগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্লিষ্ট বৃত্তি আর একটা হচ্ছে অক্লিষ্ট বৃত্তি। ঠিক আছে? এটা একটুখানি ভাইটাল, এটা একটুখানি বুঝতে হবে। হুম আহ, তারপরে হচ্ছে ওই ক্লিষ্ট এবং অক্লিষ্ট যে চিত্তবৃত্তিগুলো আছে সেগুলো আবার 5টি বিভাগে বিভক্ত হয়েছে। হুম সেগুলোর আলোচনা আমরা পরের সূত্রেই পাবো। 6 নম্বর সূত্রেই আমাদের কতগুলো আহ, বৃত্তি হয় তার আলোচনা আছে। ঠিক আছে, এবারে ক্লেশ ব্যাপারটা কি? হুম ক্লিষ্ট ব্যাপারটা কি বলা হচ্ছে? ক্লেশ হেতুকঃ কর্মাশয় প্রচয়ে স্কেত্রীভূতঃ ক্লিষ্টঃ। এর মানে কি? অবিদ্যাদি হচ্ছে ক্লেশ, কারণ অবিদ্যা থাকলেই বৃত্তিগুলো উৎপন্ন হয়, যা হতে ক্লেশ অর্থাৎ সাংসারিক দুঃখ জন্মায়, যেগুলো আমাদের কর্মাশয় অর্থাৎ ধর্ম এবং অধর্মের জন্ম দেয়। হুম ফল জননে ক্ষেত্র স্বরূপ হয়। যেরকম আমাদের বাবা মা আমাদেরকে জন্ম দিয়েছেন, তারা আমাদের ক্ষেত্র স্বরূপ। তারা না থাকলে আমরা বায়োলজিক্যালি থাকতাম না, তাই না? সেই রকম ভাবে আহ, এই যে চিত্তবৃত্তিগুলোর উৎপত্তির ক্ষেত্রে অবিদ্যা থাকে। হ্যাঁ, অবিদ্যা কি উৎপন্ন করে? ক্লিষ্টতা উৎপন্ন করে। ক্লিষ্টতা মানে কি? অর্থাৎ সাংসারিক চিত্তবৃত্তি উৎপন্ন করে। ঠিক আছে, এবং সাংসারিক চিত্তবৃত্তিগুলো যেটাই হোক, সুখ হোক বা দুঃখ হোক, সেগুলো প্রত্যেকটাই ক্লিষ্ট। প্রত্যেকটা সুখই হচ্ছে চিনতে না পারা এক ধরনের দুঃখ। প্রতিটা সুখই দুঃখানুবৃত্ত হয়। আজকে আমি হয়তো একটা ভালো কিছু অ্যাচিভ করলাম, একটা হয়তো ভালো বই লিখলাম। হুম ভালো বই লেখার পরে কয়েকজন হয়তো প্রশংসা করলো, আমার খুব সুখ হলো। কিন্তু তারপরেই কিন্তু আরেকটা দুঃখ এসে কাঁটার মতো বেঁধে, যে আমার থেকেও পরবর্তীকালে কেউ ভালো লিখতে পারে, বা আমার থেকেও অন্য অনেকে ভালো ভালো লিখেছেন। সুতরাং একটা তুলনার বিড়ম্বনায় আমরা পড়ে যাই। রাইট? তা তখন আমাদের নিজেদের মধ্যে এটা কম্পিটিশন কাজ করতে শুরু করে, যে আমাকে আরো ভালো লিখতে হবে, কিংবা আমি এখন যে অবস্থায় আছি সেই অবস্থাটা আমায় বজায় রাখতে হবে, তার জন্য আমায় পরিশ্রম করতে হবে। তাহলে দেখুন, যে কোনো সুখই কিন্তু অন্য আর একটা দুঃখের দ্বারা অনুবিদ্ধ। ধরা যাক, একজন পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করেছে, পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে। এখন পরীক্ষায় সে খেটে পড়ে খুব ভালো রেজাল্ট করেছে, মানে তা সাধারণভাবে আমরা সবাই দেখে নিই যে সেই লোকটা সুখী, সুখটা অর্জন করেছে। কিন্তু যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে ওই পরীক্ষার ভালো রেজাল্টটা অর্জন করতে তাকে ভীষণ পরিশ্রম করতে হয়েছে, তাকে বহুবার ফেল করতে হয়েছে, তাকে অনেক রাত জাগতে হয়েছে, তার হয়তো ঠিকমতো দুপুরে বিকেলে খাওয়া হয়নি, রাতে বহু রাত তার সাংসারিক হই হট্টগোল, বন্ধু বান্ধব, এগুলো থেকে বিরত ব্যাপার হয়ে তাকে পড়াশোনায় লেগে পড়ে থাকতে হয়েছে। তা এগুলো তো এক ধরনের দুঃখ, কিন্তু এই দুঃখটা তাকে পেতেই হবে, সহন করতেই হবে। এটাকে বলা হয় নান্তরীয় দুঃখ। এটাকে এড়িয়ে যাওয়া যায় না। অব্যতিরেকে যে দুঃখটা উৎপন্ন হয় তাকেই নান্তরীয় দুঃখ বলা হয়। এটাকে আমি অন্তর করতে পারবো না, এটা আমার হবেই। তাহলে দেখুন, হয়তো সে খুব ভালো রেজাল্ট করেছে, ভালো একটা চাকরি পেয়েছে, গোল্ড মেডেল পেয়েছে, এটসেট্রা এটসেট্রা, হোয়াট এভার ইট ইজ।
সুখ হয়তো তার হচ্ছে, কিন্তু সুখের সঙ্গে সঙ্গে কিন্তু একটা কাঁটা বিঁধে থাকছে। এক, ওই সুখটাকে পাওয়ার জন্য তাকে প্রচুর দুঃখ সহন করতে হয়েছে, আর দ্বিতীয়ত সে ওটা বজায় রাখার জন্য ক্রমাগত পীড়ার মধ্যে রয়েছে। তাহলে প্রত্যেকটা সুখই কিন্তু দুঃখের স্বরূপ, দুঃখের দ্বারা অনুবৃত্ত। তাই আমি, যদি আমার সুখাকারা বৃত্তিও হয়, সেটাকেও আমি ক্লিষ্টই বলবো, সেটা কিন্তু অক্লিষ্ট আমি বলতে পারবো না। ঠিক আছে? তাহলে সাংসারিক যা কিছু, সেগুলো সবই হচ্ছে অনিত্য বলে, সেগুলো সবই অবিদ্যা থেকে আসে বলে, সেগুলো সবই হচ্ছে ক্লিষ্ট চিত্তবৃত্তির উদাহরণ। ফাইন। এবারে আমাকে দেখতে হবে যে তাহলে আমরা কিভাবে আমাদের কৈবল্য লাভ হবে। কৈবল্য লাভ তো ক্লিষ্ট দিয়ে হতে পারে না, কারণ ক্লিষ্ট দিয়ে ক্লিষ্টকেই অর্জন করা যায়, ক্লিষ্ট দিয়ে আমি অক্লিষ্টকে পেতে পারি না। তার উত্তরে বলা হয়েছে, হ্যাঁ, সেখানেও আমার চিত্তবৃত্তির প্রয়োজন হবে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। ঠিক সেই রকম এখানে আহ, যে চিত্তবৃত্তিগুলো আমার কৈবল্যাবস্থার দিকে আমাকে নিয়ে যাবে, সেই চিত্তবৃত্তিগুলোর অভ্যাস আমাদের শুরু করতে হবে। আমি বোঝাতে পারছি কি? যেগুলো আমাদের সাংসারিক মোহে আবদ্ধ রাখে, সেগুলোই হচ্ছে ক্লিষ্ট চিত্তবৃত্তি। তাহলে ক্লিষ্ট চিত্তবৃত্তিগুলো থেকে যদি আমরা পরিত্যাগ করতে চাই, আমরা তো দ্বিতীয় সূত্র আলোচনার ক্ষেত্রে ভীষণভাবেই আমরা দেখেছিলাম যে একাগ্র চিত্তভূমিতে একটি বিষয়কে অবলম্বন করে পুনঃ পুনঃ ধ্যান করা হয়। ধ্যান করা হয় মানে কি? এক জাতীয় চিত্তবৃত্তি বারংবার উৎপন্ন হয়। তাহলে এখানেও তো বৃত্তির অভ্যাসের কথা বলা হচ্ছে। প্রশ্ন আসতে পারে, এটাও কি তাহলে ক্লিষ্ট চিত্তবৃত্তি? কারণ এটাও তো অবিদ্যার জন্য না, এটা অবিদ্যার জন্য হলেও এটা ক্লিষ্ট চিত্তবৃত্তি নয়। কারণ এখানে সংসারে নিবিষ্টতা করা হচ্ছে না, সংসারে নিবিষ্টতা থেকে আমরা মুক্তির পথ খুঁজছি। সুতরাং এখানে আমার যে চিত্তবৃত্তিটা উৎপন্ন হবে, এটাকে আমি ক্লিষ্ট চিত্তবৃত্তি বলবো না, এটা হয়ে যাবে অক্লিষ্ট চিত্তবৃত্তি। এই জন্য ভাষ্যকার, আমি পুরো ভাষ্যটা আর পড়ছি না, খুব সুন্দর কয়েকটা কথা বলেছেন। বলেছেন আমাদের ফুটো খুঁজতে হবে। আমাদের যতগুলো চিত্তবৃত্তি আছে, প্রত্যেকটার ভিতরে রন্ধ্র আছে, অর্থাৎ ফুটো আছে। সেই ক্লিষ্ট চিত্তবৃত্তিগুলোর মধ্যে যে ছিদ্রটা আছে, সেই ছিদ্র দিয়ে আমাকে অক্লিষ্ট চিত্তবৃত্তিকে খুঁজে পেতে হবে। আচ্ছা, তাহলে ওই ফুটোটা কি, ওই রন্ধ্রটা কি? ওই রন্ধ্রটা হলো অভ্যাস এবং বৈরাগ্য, প্র্যাকটিস অ্যান্ড রেনাউন্সিয়েশন। আমরা জড়জাগতিক বিষয়ে ইনভলভড হয়ে পড়ি, অ্যাটাচড হয়ে পড়ি। সেখান থেকে আমরা অভ্যাস করব জড় বিষয়টাকে সাক্ষীর মতো দেখা, বিষয়ের মধ্যে ইনভলভড হওয়া নয়, মাধ্যস্থ হিসেবে দেখা জগৎকে। ইনভলভড হয়েছ কি মরেছ সংসারে জড়িয়ে পড়লে। আমার গুরুদেব, পার্সোনাল যিনি গুরুদেব আছেন, তিনি আমাকে মাঝে মাঝে একটা কথা বলেন, খুব প্রাসঙ্গিক, এই প্রসঙ্গে মনে পড়লো। তিনি আমাকে একটা সময় আমাদের মঠের কাজের জন্য মাঝে মাঝে উপদেশ দিতেন। তার মধ্যে একটা হলো, এমনভাবে গুরু সেবা করবে না যাতে তোমার দেওয়ালে পিঠ ঠেকে যায়। তার মানে তোমার ক্লিষ্ট চিত্তবৃত্তি চলে আসে, অর্থাৎ সংসারটাকে তুমি অবজার্ভ করো, উইটনেস করো, ডোন্ট গেট ইনভলভড ইন দ্য সংসার। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? বারংবার প্র্যাকটিস করা, অভ্যাস, এবং বৈরাগ্য, রেনাউন্সিয়েশন। আমি জড়বস্তু নই, জড়বস্তু আমার বিষয় নয়, আমি জড়বস্তু থেকে, বিষয় থেকে ভিন্ন। এই চিন্তাটাকে অভ্যাস করতে হবে। এই চিন্তাটাও তো একটা বৃত্তি, কিন্তু এটাকে আমি ক্লিষ্ট বৃত্তি বলবো না, কারণ আমি এখানে অবিদ্যাকে ক্ষয় করছি। এটা ওই জন্য অক্লিষ্ট চিত্তবৃত্তি। এখানে খুব সুন্দর করে বোঝানো হয়েছে
যে কিভাবে ক্লিষ্ট চিত্তবৃত্তি আর অক্লিষ্ট চিত্তবৃত্তি আমাদের যথাক্রমে সংসারে, কর্মবন্ধনে আবদ্ধ করে, আর কিভাবে আমাদের সংসার বন্ধন থেকে পরিত্রাণ করে। এই যে যত আমরা ক্লিষ্ট চিত্তবৃত্তির দ্বারা আবদ্ধ হব, অবিদ্যা নিবন্ধন যে ক্লিষ্ট চিত্তবৃত্তি, সেই চিত্তবৃত্তিতে আবদ্ধ হয়ে বিষয়টাকে আমি মনে করব, আমি আর আমার, এই দুই প্রকার বোধের দ্বারা যখন জগৎটাকে দেখতে শিখব, যত দেখতে শিখব তত কি হবে, তত আমাদের মধ্যে জগতের প্রতি আসক্তি জন্মাবে, এবং যত জগতের প্রতি আসক্তি জন্মাবে সেটা কিন্তু আমাদের কর্মাশয় তৈরি করবে, অর্থাৎ ধর্ম এবং অধর্ম কোনো কিছু একটা তৈরি করবে। আমরা হয়তো জড়জগতের বিষয়ে অর্থাৎ স্বর্গে খুব আসক্ত হয়ে গেলাম, যে আমি মরার পর স্বর্গে যাব, তার জন্য আমি প্রচুর দান ধ্যান ইত্যাদি করতে থাকলাম। কি করবে? আমাকে হয়তো স্বর্গ দেবে, কিন্তু যখনই আমার পুণ্যটা শেষ হয়ে যাবে আমাকে আবার স্বর্গ থেকে এই জড় জগতে মানুষ হয়ে জন্মাতে হবে, এবং আবার আমাকে সেই জন্মে যে আমি খুব পুণ্য করব এমন তো কোনো গ্যারান্টি নেই। আর যদি আমি পাপ করি কি হবে? নিরয় গতি হবে, নিম্ন যোনিতে জন্মাবো। হয়তো আগামী জন্মে আমি মানুষ হতেই পারলাম না, আমাকে আবার ৮৪ লক্ষ যোনি ঘুরে আর একটা মানব দেহ পেতে হলো। আমি হয়তো গরু বা ছাগল হয়ে জন্মালাম। হুম। তা এইভাবে দেখানো হচ্ছে যে ক্লিষ্ট চিত্তবৃত্তি আমাদের ধর্ম, অর্থাৎ ধর্ম এবং অধর্ম দুটোই উৎপন্ন করে। পাপ এবং পুণ্য সেই ধর্ম এবং অধর্মের ফলে উৎপন্ন হয়। পাপ আসে অধর্ম থেকে, পুণ্য আসে ধর্ম থেকে, এবং এটা আমাদের ভেতরে ছাপ রেখে যায়, ইমপ্রেশন রেখে যায়, যেটাকে বলা হয় সংস্কার। এই সংস্কারটা মনে রাখ, এই সংস্কারটা আবার পরবর্তীকালে আমাদের কি যোনি প্রাপ্তি হবে সেটাকে নির্ধারণ করে দেয়। আমরা মানুষ হয়ে জন্মাবো, নাকি আমরা পশু পাখি হয়ে জন্মাবো, আমরা ওই ওই দেহে কি কি ভোগ করব, আমরা কতদিন বাঁচবো, সব আমাদের ওই সংস্কারের দ্বারা তৈরি হয়। বোঝা যাচ্ছে? আমরা ধরা যাক মানে আমাদের ভোগ, অর্থাৎ আমরা কি কি বিষয় ভোগ করব, আমাদের বিদ্যা হবে, নাকি আমাদের খুব ধন সম্পত্তি হবে, নাকি আমাদের সুন্দর স্বাস্থ্য হবে, এগুলো সব আমাদের পূর্বজন্মের সংস্কারের দ্বারা উৎপন্ন হয়, ধর্ম এবং অধর্মের দ্বারা উৎপন্ন হয়। আমরা যা কিছু করি সেগুলো ওই সংস্কার রূপে স্টোরড হয়ে থাকে। পরবর্তী জন্মে সেই ফলটা আমরা, মানে সেই ফলটা যখন পরিণত হয়, ধর্মের ফল পরিণত হলে পুণ্য, অধর্মের ফল পাকলে বা পরিণত হলে পাপ উৎপন্ন হয়। এ জন্মে আমরা যে পাপ বা পুণ্য কর্মগুলো করি সেগুলোর সব ফল আমরা এই জন্মে নাও পেতে পারি, সেগুলো সব জমা হয়ে থাকে, ঠিক সময় পাকলে তারা ফল দেয়। সেটা আজ থেকে ১০০০ জন্ম পরেও সেই ফলটা পাকতে পারে, আজ থেকে ৫০০ জন্ম পরেও আজকের করা কোনো কর্মের ফল আমি পেতে পারি। ওকে? তাহলে আমরা, আমাদের ৩টে জিনিস এই সংস্কারের দ্বারা নির্ধারিত হয়। আমরা কোন যোনিতে জন্মাবো, আমরা মানুষ হয়ে জন্মাবো না পশু পাখি হয়ে জন্মাবো, সেটা এই কর্মের দ্বারা, এই সংস্কারের দ্বারা নির্ধারিত হয়। আর কি নির্ধারিত হয়? আমরা কতদিন বাঁচবো, আমাদের আয়ু নির্ধারিত হয়। কতকাল আমরা ভোগ করব, ওই যোনিতে থাকব, সেটা আমাদের নির্ধারিত হয়। আমরা কোন যোনিতে কতকাল কি কি বিষয় ভোগ করব সেইটা এই সংস্কারের দ্বারা নির্ধারিত হয়ে যায়। আর তৃতীয় কি নির্ধারিত হয়? যোনি, আয়ু আর ভোগ, আমরা ওই যোনিতে কি কি বিষয় ভোগ করব। আমি হয়তো পুরুষ হিসাবে জন্মালাম, এবার আমি এই পুরুষ দেহে
কি কি বিষয় ভোগ করার প্রতি আমার একটা প্রপেন্সিটি থাকবে, কি কি বিষয় আমি ভোগ করতে পারবো। মানুষ সবাই সবকিছু ভোগ করতে পারে না। যেমন একজন ডায়াবেটিস রুগী, তার যদি ভীষণ ইচ্ছে করে যে আমি আহ, একটু আনহেলদি লাইফস্টাইল লিড করব, আমার খুশি মতো আমি একটু আহ, তেলে ভাজা খাবো, মিষ্টি খাবো, সে কিন্তু ভোগ করতে পারে না। করলে সেটা বিষ হয়ে দাঁড়ায়, রাইট? একজন কিডনির ফেল যার করেছে, ডায়ালিসিস যার চলছে, সে তো জলও ঠিক মতো খেতে পারে না। তাহলে সব মানুষ কিন্তু এখানে একটা কোথাও ডিটারমিনিজম কাজ করছে, দেখুন। সব জায়গায় কিন্তু আমাদের ফ্রিডম কাজ করছে না। যে বাচ্চাটা অটিস্টিক হয়ে জন্মাচ্ছে, সে সাধারণ মানুষের বুদ্ধিই পাচ্ছে না। কি প্যাথেটিক না? একজন মানুষের মানুষ দেহটা পেল, কিন্তু মানুষের যে স্বাভাবিক বুদ্ধি, যার ফলে বলা হয় যে ম্যান ইজ আ রেশনাল বিইং, সেটা সে পাচ্ছে না। তার মানে সে ইচ্ছানুরূপ ভোগ করতে পারছে না বিষয়কে। একটা কোথাও ডিটারমিনিজম কাজ করছে। From where it comes? It comes from our previous deeds, previous samskara, previous impressions, right? আচ্ছা, এবার আমরা ষষ্ঠয়ে চলে যাই। কি কি, এই যে আগে বললাম যে 5 প্রকারের বৃত্তি আছে, সেই 5 প্রকারের বৃত্তির আলোচনাগুলো এখানে করা হয়েছে। জাস্ট নামোল্লেখ করা হয়েছে। এটাকে আমাদের দার্শনিক প্রক্রিয়ায় বলা হয় উদ্দেশ। যে কোনো শাস্ত্রে প্রথমে বিষয়ের উদ্দেশ করা হয়, বিষয়টাকে মৌখিকভাবে বলা হয়। তারপরে কি হয়? তারপর তার লক্ষণ দেয়া হয়, অর্থাৎ তার ডেফিনিশন দেয়া হয়। তারপরে আসে পরীক্ষা। উদ্দেশ, লক্ষণ, পরীক্ষা, অর্থাৎ বিষয়টাকে নিয়ে বিচার করা হয়। এই তিনটে পরপর ঘটে। তা ষষ্ঠ সূত্রে আমরা এর কোনো ভাষ্য পাই না, এটাই কেবলমাত্র আমরা জাস্ট নামগুলো পাই। নামগুলো কি কি? প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতয়। তার মানে কি? প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা আর স্মৃতি। প্রমাণের এর পরের সূত্রেই প্রমাণের লক্ষণ দেয়া হয়েছে। প্রমাণ কাকে বলে বলা হয়েছে, এবং এটা বলা হয়েছে কিন্তু কোনো ডেফিনিশন দেওয়ার মতো করে নয়, জাস্ট তার একটা বিভাজন করা হয়েছে, বিভাগ করা হয়েছে। অর্থাৎ প্রমাণ কত প্রকার সেইটাকে শুধু বলে দেওয়া হয়েছে। সাংখ্য এবং যোগ মতে প্রমাণ হচ্ছে 3 প্রকার: প্রত্যক্ষ, অনুমান, আগম প্রমাণানি। প্রত্যক্ষানুমান আগমঃ প্রমাণানি। প্রত্যক্ষ, অনুমান, আগম, এই তিনটে হচ্ছে প্রমাণ। এই কারণে আমাদের এখানে একটুখানি ভাষ্যের সহায়তা লাগবে, নাহলে আমরা প্রত্যক্ষ কাকে বলে, অনুমান কাকে বলে, আগম কাকে বলে, এগুলোকে আমরা বুঝতে পারবো না। আমি এগুলোর সংস্কৃতে যাচ্ছি না, আমি শুধু এর সরল বাংলাগুলো বলছি, বুঝতে পারবেন সবাই। ইন্দ্রিয়রূপ প্রণালীর দ্বারা, এটাকে একটা নালী কল্পনা করুন। বাহ্য বস্তুর সঙ্গে চিত্তের যখন সম্বন্ধ হয়, ওই বাহ্য বিষয়ে সামান্য, অর্থাৎ ওই বাহ্য বিষয়টার জেনেরিক প্রপার্টি এবং তার বিশেষ অর্থাৎ পার্টিকুলার যে প্রপার্টি আছে, এটা যে চিত্তবৃত্তির দ্বারা নিশ্চয় হয়, তাকে বলা হয় প্রত্যক্ষ প্রমাণ। তাহলে কি হচ্ছে এখানে? ওই যে বললাম চিত্তের বিষয় আকারে পরিণতি, সেটাই এখানে বলছে যে চিত্তটা ইন্দ্রিয়ের মাধ্যমে বাইরের বিষয়ে যখন উপগত হয়, আমার যে কনসাসনেস, মানে আমার এটাকে ঠিক কনসাসনেস বলবো না, এটাকে আমি সাইকি বলবো। চিত্ত মানে সাইকি, অন্তঃকরণ। সেইটা যখন আমার ইন্দ্রিয় পথের মাধ্যমে, অর্থাৎ আমার চক্ষু, কর্ণ, নাসিকা, এই যে জ্ঞানেন্দ্রিয়গুলো আছে, এগুলোকে দাঁড় করে এগুলোর মধ্যে দিয়ে নির্গত হয়ে বহিস্থ বিষয় পড়ে, তখন সেটা বিষয়াকারে পরিণত হয়। এবং পরিণত হয়ে কি করে? দুটো বিষয়কে জানায়। ওই বিষয়টার সামান্য ধর্ম কি
অর্থাৎ তার জেনেরিক প্রপার্টি কি এবং তার বিশেষ ধর্ম কি। যেমন আমি এখন আমার সামনে আমার একটা ল্যাপটপকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ল্যাপটপ জাতির মধ্যে পড়বে, ল্যাপটপত্ব। আমি এটা এইচপি কোম্পানির ল্যাপটপকেও ল্যাপটপ বলবো, আবার একটা লেনেভো ল্যাপটপকেও ল্যাপটপই বলবো। কেন? কারণ এই দুটো বস্তুর মধ্যে কোম্পানির তারতম্যে সাইজ আকারের কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু দুটোই ল্যাপটপ, তার মধ্যে ল্যাপটপত্ব জাতি আছে, রাইট? আর কি জানতে পারবো? বিশেষ ধর্মের জ্ঞান হবে। যেমন আমার সামনে একটা এইচপির ল্যাপটপ আছে, আমি এখন একটা এইচপির ল্যাপটপকে জানতে পারছি, তার মানে এখানে আমার বিশেষ জ্ঞান হচ্ছে। তাহলে প্রত্যক্ষের দ্বারা আমরা জানলাম যে দুটো জ্ঞান হয়, একটা হচ্ছে সামান্যের জ্ঞান হয়, আর একটা হচ্ছে মানে বিষয়ের সামান্যের জ্ঞান হয়, আর একটা হচ্ছে বিষয়ের বিশেষ ধর্মের জ্ঞান হয়। তারপরে আসছে অনুমান। অনুমানটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। অনুমানের বলতে একটুখানি জটিল হয়ে যাবে হয়তো, ব্যাপারটা এমন ভাবেই আমাদের এখানে আছে। অনুমানটা এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এক ধরনের আহ এখানে একটু বলতে গেলে হেতু সাধ্য এগুলোর কথা একটু বলতে হবে, ব্যাপ্তির কথা একটু বলতে হবে। বিষয়টা আমি যথাসম্ভব ছোট করে বলার চেষ্টা করছি। হ্যাঁ, কিভাবে অনুমানটা আসলে একটা খুব জটিল প্রক্রিয়া, একটা কগনিটিভ প্রক্রিয়া। অনুমান মানে কিন্তু মেয়ার গেস নয়, আমি গেস করে কোনো একটা কিছু বলে দিলাম, এটা কিন্তু অনুমান নয়। ঠিক আছে? অনুমানের মাধ্যমে যাকে আমি অনুমান করি তাকে বলা হয় অনুমেয়। ধরা যাক আমি একটা কোনো হিলস এরিয়ায় গেছি, হিলি এরিয়ায় গেছি, হিল স্টেশনে আমি গিয়ে দেখতে পাচ্ছি একটা পর্বতের মাথা থেকে দাউ দাউ করে ধোঁয়া উঠছে। আমি কিন্তু সেখানে আগুন দেখতে পাচ্ছি না, আমি ওই ধোঁয়াটা দেখে অনুমান করলাম এই পর্বতে আগুন আছে। বা ধরা যাক একটা ট্রেন যাচ্ছে, পুরোনো দিনের কয়লার ট্রেন, আমি ভক ভক করে সেই ট্রেনের মাথা থেকে ধোঁয়া বেরোচ্ছে এটা দেখতে পাচ্ছি। তা দেখে আমি অনুমান করলাম ওই ট্রেনে আগুন আছে। রেলো জানাম বহ্নিমান ধুমাত, বা যেটা আমাদের একদম কনভেনশনাল উদাহরণ আমরা ফিলোসফিতে দিয়ে থাকি, পর্বত বহ্নিমান ধুমাত। এখানে বহ্নির কারণকে, বহ্নির সরি বহ্নির ফল কি? ধূম। আর ধূম হচ্ছে বহ্নির ফল, আর বহ্নি হচ্ছে ধূমের কারণ। তাহলে এখানে আমি কারণকে অনুমান করছি, কার মাধ্যমে করছি? কার্যের মাধ্যমে করছি। কার্যকে দিয়ে সবসময় কারণের অনুমান হয়। পুত্র আছে মানে তার পিতা থাকবে, তাহলে পুত্র হচ্ছে কার্য, সেই কার্য বস্তুকে দিয়ে আমি কারণের অনুমান করি। কিন্তু কারণ থেকে কিন্তু কার্যের অনুমান ওইভাবে করা যায় না, আগে তাকে কার্যকে উৎপন্ন করতে হয়, তবে কার্য থেকে কারণের অনুমান করা যেতে পারে। সেই জন্য ধূম আর বহ্নির মধ্যে একটা ব্যাপ্তি সম্পর্ক আছে। যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বহ্নি থাকে, যেখানে যেখানে কার্যবস্তু থাকে সেখানে সেখানে কারণ বস্তু থাকে। এমন কোনো ইনস্ট্যান্স আপনি দেখাতে পারবেন না যেখানে ধোঁয়া আছে কিন্তু আগুন নেই। আপনি বলবেন কেন, আমি তো শীতকালে বরফ থেকে ধোঁয়া উঠতে দেখেছি। আরে না, ওটাকে আমরা ধোঁয়া বলি না, ওটাকে বাষ্প বলি। ধোঁয়া হওয়ার দুটো ধর্ম আছে, একটা হচ্ছে এটা অবিচ্ছিন্ন মূলরেখায় উৎপন্ন হবে, অর্থাৎ যেখান থেকে মানে ধোঁয়াটা যে আগুন থেকে বেরোবে সেই আগুন থেকে বিচ্ছিন্ন হবে না, অবিচ্ছিন্নভাবে উৎপন্ন হবে। আর দুই হচ্ছে তার মধ্যে কজ্জলবত্ত থাকবে, অর্থাৎ আমি যদি সেখানে হাত দিই সেটা কালো হয়ে যাবে। এই দুটো হচ্ছে ধোঁয়ার লক্ষণ, ধোঁয়ার ধর্ম। তাহলে এখানে কি হলো, যেখানে যেখানে ধূম আছে সেখানে সেখানে বহ্নি আছে, এখানে একটা ব্যাপ্তি সম্পর্ক আছে। এটা আমি কোথায় এই ব্যাপ্তি সম্পর্কটাকে প্রত্যক্ষ করেছি? আমি রান্নাঘরে দেখেছি।
আমি যজ্ঞশালায় দেখেছি, বারবার দেখেছি, একবার বলে শুধু নয়, আমি বারবার জীবনে এটা ঘটতে দেখেছি যে যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে আগুন আছে। কিন্তু উল্টোটা সব সময় হয় না, যেখানে যেখানে আগুন আছে সেখানে সেখানে ধোঁয়া নাও থাকতে পারে। যেমন মনে করুন একটা বৈদ্যুতিক হিটার বা একটা ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক বাল্বে তো আগুন আছে, আমরা তো দেখি মাঝে মাঝে তো শর্ট সার্কিট হয়ে গেলে সব জ্বলে যায়। তার মানে যেটা ইলেকট্রিক বাল্বটা এখানে জ্বলছে বা ইলেকট্রিক হিটারটা যেখানে জ্বলছে তার মধ্যে আগুন আছে। আরো সব থেকে ভালো উদাহরণ হচ্ছে একটা কামারশালায় তপ্ত লোহার পিণ্ড, গনগনে আগুন। কিন্তু বলুন তো তাতে কি ধোঁয়া দেখতে পান? এই ইলেকট্রিক বাল্বটা যে ঘরে জ্বলছে এখানে কি আপনি ধোঁয়া দেখতে পাচ্ছেন? ইলেকট্রিক হিটারে, রুম হিটার যেগুলো, সেই রুম হিটারে আপনি ধোঁয়া দেখতে পান? নো, পান না। এর থেকে প্রমাণিত হয় যেখানে যেখানে বহ্নি আছে সেখানে সেখানে ধূম নাও থাকতে পারে। তাহলে এখানে কি হয়ে গেল? এখানে বহ্নি হলো ব্যাপক। তার মানে বহ্নি এমন অনেক জায়গায় থাকে যেখানে ধূম থাকে না। কিন্তু ধূম হচ্ছে বহ্নির ব্যাপ্য। কারণ এমন কোনো জায়গা থাকতে পারে না যেখানে ধূম আছে কিন্তু বহ্নি নেই। তাহলে কে ব্যাপক কে ব্যাপ্য? ধূম হচ্ছে ব্যাপ্য, বহ্নি হচ্ছে ব্যাপক। ওই জন্য ব্যাপ্যের দ্বারা আমি ব্যাপকের অনুমান করি, ধূমের দ্বারা আমি বহ্নিকে জানতে পারি। ঠিক আছে? সেই কারণে এই যে বাক্যটা বললাম পর্বত বহ্নিমান ধূমাৎ, এখানে পর্বতটা হচ্ছে লোকাস, হ্যাঁ, বা পক্ষ, এটাকে আমরা টেকনিক্যালি বলি। এখানে হেতুটাকে আমি দেখতে পাই, যেখানে আমি হেতুটাকে দেখতে পাবো সেটাকে আমি পক্ষ বলবো। অবশ্য সেই পক্ষটাকে সাধ্য বিশিষ্ট হতে হবে, এবং সাধ্য বিশিষ্ট হয়। হ্যাঁ, তাহলে যে পক্ষ আমি সেটাকেই বলবো যেখানে আমি হেতুটাকে দর্শন করতে পারবো। হেতুটাকে পক্ষে দর্শন করলে তবে আমার অনুমান হবে, কার? সাধ্যের, অর্থাৎ যেটাকে আমি অনুমান করতে চাইছি। তাহলে পর্বত বহ্নিমান ধূমাৎ, এখানে পর্বতটা হচ্ছে লোকাস বা পক্ষ, বহ্নি মত্তটা হচ্ছে সাধ্য, আর ধূমটা হচ্ছে হেতু। তাহলে হেতুটা কোথায় আছে? পক্ষে আছে। পক্ষে আছে বলেই আমি পক্ষে থাকা যে সাধ্য সেটাকে আমি অনুমানের দ্বারা জানতে পারব। তার কারণ আমি হেতু আর সাধ্যের মধ্যে বারংবার আগে এই ব্যাপ্তি সম্পর্কটাকে দেখেছি, ব্যাপ্তি সম্পর্কটার আমার নিশ্চয় হয়েছে। যেখানে যেখানে ধূম আছে সেখানে সেখানে বহ্নি আছে, এটা আমি যজ্ঞশালায় দেখেছি, এটা আমি রান্নাঘরে দেখেছি, যেখানে কাঠের উনুনে যখন রান্না হতো সেখানে আমি দেখেছি যে আগুন জ্বাললে ধোঁয়া ওঠে, ধোঁয়া বেরোয়। এবার সেই কথাটাকেই এখানে বলা হচ্ছে, দেখুন এবার বুঝতে আপনাদের সুবিধে হবে। অনুমের অর্থাৎ যাকে আমি অনুমান করছি তার তুল্য জাতীয় সকলে, যেমন হচ্ছে রান্নাঘর, যজ্ঞশালা প্রভৃতিতে। অনুবৃত্ত মানে হচ্ছে বর্তমান। ভিন্ন জাতীয় অর্থাৎ যেখানে ওই অনুমেয়টা নেই, অর্থাৎ আগুনটা নেই, সেই সমস্ত জায়গা থেকে ব্যবৃত্ত, ব্যবৃত্ত মানে যেখানে সাধ্য নেই সেখানে থাকে না। হুম, এই রকম যে সম্বন্ধ, হ্যাঁ, অর্থাৎ এখানে যে ব্যক্তি সম্বন্ধের কথাটা বলা হচ্ছে সেটাকেই এখানে মিন করছে। হ্যাঁ, সেইখান থেকে আমার যখন অনুমান হয়, অনুমেয়ের জ্ঞান হয়, সেই প্রকার নিশ্চয়কে বলা হয় অনুমান। ঠিক আছে? এইটা গেল হচ্ছে অনুমানের। আর একটা হচ্ছে আপ্ত বা আগম জ্ঞান, হ্যাঁ সরি, আগম আগম প্রমাণ। আগম প্রমাণের অর্থ কি? আগম প্রমাণের অর্থ হচ্ছে আপ্ত ব্যক্তি কর্তৃক প্রত্যক্ষীভূত, অর্থাৎ তিনি প্রত্যক্ষ করেছেন, অনুমিত অর্থাৎ অনুমান করেছেন, অথবা শব্দ দ্বারা অবগত,
যে সকল পদার্থ আমরা জানতে পারি তাকেই বলা হয় আগম প্রমাণ। অর্থাৎ এখানে আপ্ত কথাটাকে একটু ব্যাখ্যা করতে হবে। আপ্ত মানে হচ্ছে রিলায়েবল পার্সন। আমরা যেমন এই যে বিজ্ঞানের সমস্ত সূত্র আমরা কিন্তু বইতে পড়ে জেনেছি, কারণ বইটাকে আমরা রিলায়েবল সোর্স ভেবেছি, তাই না? বিজ্ঞানীদের আমরা রিলায়েবল সোর্স ভাবি। আমরা কেউ কিন্তু পৃথিবী যে ঘুরছে সূর্যের চারপাশে এটাকে প্রত্যক্ষ করিনি, আমরা বই পড়ে জেনেছি, সুতরাং এটা আগম প্রমাণ। এখন কেন আমরা বিশ্বাস করেছি বইগুলোকে? কারণ বইগুলো যারা লিখেছেন তারা বড় বড় বিজ্ঞানী, তাদেরকে আমরা আপ্ত মনে করি। আপ্ত মানে কি? আপ্ত তাহলে চারটে ধর্ম। যে কোনো মানুষই আপ্ত হতে পারে, তার চারটে ধর্ম থাকতে হবে। কি কি? এক হচ্ছে তার মধ্যে কোনো ভ্রম থাকবে না, তিনি ভুল জানবেন না। দুই হচ্ছে তার কোনো প্রমাদ থাকবে না, অর্থাৎ তার নিদ্রা আলস্য প্রভৃতি যদি দোষ থাকে সেই দোষগুলোর কারণেও আমাদের ভুল জ্ঞান হতে পারে। ঠিক আছে? দোষযুক্ত যদি কোনো মানুষ থাকে তাহলে তার ভুল হতে পারে। তাহলে কি হয়ে গেল? ভ্রম, প্রমাদ। ঠিক আছে? কারণ পাটপাতা মানে হচ্ছে তার কোনো ইন্দ্রিয়ে যদি ত্রুটি থাকে, সে যে বিষয়টাকে জানছে, তার তো কোনো একজন বিজ্ঞানী তার হয়তো সে হয়তো মেন্টালি স্টেবল নয়, সেই লোকটাকে কি আমি বিশ্বাস করব? বিশ্বাস করব না। তার শোনা কথাকে আমরা বিশ্বাস করি না। একজন মেন্টালি ডিসেবল লোকের কোনো কথাকে আমরা সচরাচর কিন্তু গুরুত্ব দিই না, তাকে আমরা ধর্তব্যের মধ্যে ধরি না, কারণ আমরা জানি যে এই লোকটার এই দোষটা আছে, সেই কারণে সে আমার কাছে রিলায়েবল পার্সন হতে পারবে না। আর কি? বিপ্রলিপ্সা। বিপ্রলিপ্সা মানে ঠকানোর ইচ্ছা। এই চারটে দোষ যদি কারোর না থাকে, অর্থাৎ কারোর যদি ভ্রম না থাকে, সে যদি ভুল না করে, ভুল জ্ঞান যদি তার না হয়, তার যদি ইয়ের জ্ঞান হয়, তার যদি প্রমাদ না থাকে, তার যদি কারণপাটবতা না থাকে, তার যদি বিপ্রলিপ্সা না থাকে, তখন সেই ব্যক্তিকে আমরা রিলায়েবল মনে করি। এখন সেই ব্যক্তি কোনো বিষয়কে যেভাবে জেনেছেন, যেভাবে প্রত্যক্ষ করেছেন, বা যেভাবে অনুমান করেছেন, অথবা যেভাবে শুনেছেন, হুম, শোনার থেকেও বড় কথা তিনি প্রত্যক্ষ করেছেন বা অনুমান করেছেন, ঠিক সেইভাবেই যদি আমাকে ওই বিষয়টিকে প্রকাশ করেন, তখন সেই জ্ঞানটাকে আমরা আগম বা শব্দ প্রমাণ বলে থাকি। হ্যাঁ, তাহলে আমরা শব্দ দিয়েও কিন্তু অনেক কিছু জানি। প্রমাণ মানে হচ্ছে, প্রমাণ কথাটাকে যদি ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে প্রমা। প্রমা কথাটা থেকে প্রমাণ কথাটা আসছে। প্রমা মানে হচ্ছে প্রকৃষ্ট জ্ঞান বা প্রকৃষ্ট অনুভব। হুম, প্রমা মানে হচ্ছে প্রকৃষ্ট অনুভব। তো আহ, যথার্থ জ্ঞান। আমাদের স্মৃতিটাও জ্ঞান, কিন্তু স্মৃতিটা ভ্রমাত্মক জ্ঞান। ভ্রমটাও এক ধরনের জ্ঞান, যেখানে আমি দড়িতে সাপকে দেখি, ওটাও জ্ঞান। তার একটা কগনিটিভ ভ্যালু আছে, কগনিটিভ পজিশন আছে, বাট ইট ইজ আ erroneous cognition. It's an erroneous cognition, তাই না? তাকে আমি প্রমা বলবো না, দ্যাটস নট আ ভ্যালিড নলেজ, ভ্যালিড কগনিশন। এবার প্রমার যেটা করণ, তাকেই বলা হয় প্রমাণ। প্রপূর্বক মা ধাতুর উত্তর করণ বাচ্চে লুট প্রত্যয় করে প্রমাণ শব্দটা আসে। প্রপূর্বক মা ধাতু থেকে আসে প্রমা, যার অর্থ হচ্ছে যথার্থ জ্ঞান। সেই প্রমার উপরে যদি একটা করণ বাচ্চে লুট প্রত্যয় করি, তখন প্রমাণ শব্দটাও নিষ্পন্ন হয়। এর মানে হচ্ছে প্রমার করণ, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট। করণ মানে এখানে ইনস্ট্রুমেন্ট। কিভাবে আমি যথার্থ জ্ঞানকে জানি, তাকে বলা হয় প্রমাণ। যেমন আমি চোখ দিয়ে যথার্থ জ্ঞান, আমার যে যথার্থ ভাবে আমি কোনো বিষয়কে প্রত্যক্ষ করি, সেটাকে বলে। তাহলে চোখটা এখানে কি? চোখটা হচ্ছে আমার প্রমাণ। ঠিক আছে? তাহলে এখানে ওই জন্য প্রত্যক্ষের দ্বারা আমি বিষয়কে জানছি, সেই জন্য প্রত্যক্ষকে প্রমাণ বলা হচ্ছে। প্রত্যক্ষ 5 প্রকারের হতে পারে। আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় আছে।
তাহলে প্রত্যক্ষ 5 প্রকারের হতে পারে। ঘ্রাণ হতে পারে, আহ, শ্রবণ হতে পারে, দর্শন হতে পারে, হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয়ে আমরা স্পর্শ হতে পারে, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, এই 5 প্রকারে আমাদের জ্ঞান হয়। হুম, এই 5 প্রকারের যে জ্ঞান, এই 5 প্রকারের জ্ঞানকেই আমরা প্রত্যক্ষ বলি। মানে প্রত্যক্ষ মানে কিন্তু গুলোবেন না, প্রত্যক্ষ মানে কিন্তু কেবল দেখা নয়। জাস্ট সিইং ইজ নট ইকুয়াল টু পারসিভিং। ঠিক আছে, তাহলে এইটা গেল প্রমাণের আলোচনা। 6 নাম্বার আমরা পার করলাম, 6 না 7 করলাম, 7 নাম্বার সূত্র হয়ে গেল। এবার আমাদের 3টে আছে, 3টে খুব ছোট ছোট, আজকে আমরা শেষ করে দিতে পারবো। বিপর্যয় মিথ্যা জ্ঞানম অতদ্রূপ প্রতিষ্ঠাম। একটু ভেঙে বলছি, মিথ্যা জ্ঞানম অতদ্রূপ প্রতিষ্ঠাম। মিথ্যা জ্ঞান মানে কি? মিথ্যা জ্ঞানী কি হয়? বিষয়টা যে প্রকার নয়, বিষয়টাকে সেই প্রকারে জানা। ঠিক আছে, আমি দেখছি আসলে দড়ি, কিন্তু দড়িটাকে মানে আমার সামনে যেটা রয়েছে যে পদার্থটা, সেটা হচ্ছে দড়ি। আমার চিত্ত ইন্দ্রিয়ের দ্বারে, ইন্দ্রিয়কে অবলম্বন করে, ইন্দ্রিয়কে দ্বার হিসেবে ব্যবহার করে বাইরে উপগত হয়ে যে পদার্থটার সঙ্গে সম্বন্ধ প্রাপ্ত হচ্ছে, তাকে কি বলে? সেটা কি আসলে? সেটা হচ্ছে দড়ি। কিন্তু আমি জানছি কি? জানছি সাপ। তাহলে বিষয়টা আসলে যে প্রকার, তাকে আমি সেই প্রকারে জানলাম না। রয়েছে রজ্জু, তাকে রজ্জুত্ব প্রকারে জানার কথা, কিন্তু জানছি আমি সর্বত্র প্রকারে। এটা মিথ্যা জ্ঞান বা ভ্রম। আর আমি ব্যাখ্যায় যাব না, আশা করি বুঝতে পেরেছেন। এর পরেরটায় যাই। পরেরটা হচ্ছে শব্দশূন্য জ্ঞানানুপাতি বিকল্পহা। শব্দশূন্য জ্ঞানানুপাতি বিকল্পহা। আমরা এমন অনেক সময় এমনই অনেক শব্দ লাভ করে থাকি, শব্দ দিয়ে আমাদের অনেক সময় অনেক জ্ঞান হয়, যে জ্ঞানগুলো আসলে ভ্যালিড হয় না। এর মানে হচ্ছে এই যে, যে শব্দটাকে আমি ব্যবহার করছি, যে শব্দটাকে আমি জানছি, সেই শব্দটার করেসপন্ডিং কোনো বস্তু বাস্তব জগতে থাকে না। ওই জন্য বলা হয়েছে বস্তু শূন্য শব্দ জ্ঞানানুপাতি বিকল্প। শব্দ জ্ঞানানুপাতি বস্তু শূন্য বিকল্প। প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে, তার কোনো অভাব হবে না, সুকুমার রায়। সুকুমার রায় প্রচুর শব্দ এরকম ব্যবহার করেছেন, আবোল তাবোলে আমরা পড়েছি। রামগরুরের ছানা, কুমড়ো পটাশ, হাঁস চারু, সব হাঁসের সঙ্গে সজারু মিলিয়ে বললেন হাঁস চারু। কুমড়ো পটাশ, এটা সম্ভবত আমরা বলি এটাকে মোটা মানুষের সঙ্গে আমরা করেসপন্ড করি, কিন্তু আসলে তো কুমড়ো পটাশ কবিতাটা পড়লে আমরা বুঝতে পারি যে ওটা খুব কোনো ওটা একটা প্রাণীর কথা বলা হচ্ছে। রামগরুরের ছানা একটা প্রাণীর কথা বলা হচ্ছে। এগুলো নিয়ে আমরা মজা করি, হাসি। আমাদের শৈশবকাল সুরম্য হয়। শৈশবকালে আমাদের কি হয়? আমাদের এই কবিতাগুলো রস সঞ্চার করে, এই ছড়াগুলো রস সঞ্চার করে। কিন্তু আমরা বুঝতে শিখি বড় হতে হতে যে এগুলোর কোনো বাস্তব করেসপন্ডেন্স নেই। হাঁসজারু বলে বাস্তবে কোনো বস্তু নেই, কিন্তু আমাদের জ্ঞান কিন্তু হয়। হ্যাঁ, শব্দের দ্বারা আমাদের এক ধরনের জ্ঞান হয়। রামগরুরের ছানা বলতে আমরা বুঝি যে যে ব্যক্তি হাসে না। ঠিক আছে, আমরা যখন 21শে আইন পড়ি, তখন আমরা বুঝতে শিখি যে 21শে আইন বলতে একটা বিশৃঙ্খল সমাজ ব্যবস্থার কথা বোঝাতে চাওয়া হয়েছে। কিন্তু 21শে আইন বলে হয়তো ওই রকম কোনো এক্স্যাক্ট আইন আমার করেসপন্ডিং জগতে নেই। 21খানা আইন, হ্যাঁ, 21 দফা হাঁচিয়ে মারে,
এই ধরনের কোনো নিয়ম হয়তো মানে মিডল ইস্টের কোনো পাগল ডিক্টেটরও করবেন না। মুয়াম্মার গাদ্দাফি থেকে শুরু করে মিডল ইস্টের যত পাগল রয়েছেন, ডিক্টেটর রয়েছেন, তারাও হয়তো এরকম কোনো আইন করবেন না। কিন্তু আমরা ২১শে আইন কবিতাটা পড়লে বা শব্দটা শুনলে আমাদের একটা কিছু কিন্তু জ্ঞান হয়, কিন্তু সেই জ্ঞানটার কোনো বাস্তব কারেসপন্ডেন্স আমরা জগতে দেখি না। এই ধরনের জ্ঞানকে যোগ দর্শন বলছে বিকল্প। এগুলো বিকল্প জ্ঞান, রাইট? আমি খুব ইন আ নাটসেল বোঝালাম। সময় নেই আমাদের, সময় থাকলে আমি ভাষ্য ধরে বোঝাতে পারতাম, অনেক আলোচনা থাকে এ নিয়ে, চারবাক অনেক আপত্তি তুলেছেন ইত্যাদি ইত্যাদি, অনেক কথা আছে, এগুলো আমি বলবো না। আর একটা কি শেষ যেটা আজকের সূত্র, 10 নম্বর সূত্র, সেটা হচ্ছে অভাব প্রত্যয় আলম্বনা বৃত্তি নিদ্রা। যে ধরনের চিত্তবৃত্তিতে অভাব নামক প্রত্যয়টি অবলম্বন করা হয়, বিষয় হয়, তাকেই বলা হয় নিদ্রা। নিদ্রা অপর একটি চিত্তবৃত্তি, আমরা বলেছি আগে। তাহলে নিদ্রা হচ্ছে সেই প্রকারের চিত্তবৃত্তি যে প্রকারের চিত্তবৃত্তিতে অভাব হচ্ছে বিষয় হয়। অভাব প্রত্যয় আলম্বনা বৃত্তি নিদ্রা। আলম্বন মানে হচ্ছে বিষয়, অভাব প্রত্যয় মানে প্রত্যয় শব্দটা ভালো ট্রান্সলেশন হবে কনসেপ্ট। হ্যাঁ, তাহলে অভাবের কনসেপ্ট, যে মানে অভাব নামক কনসেপ্টটা যে চিত্তবৃত্তিতে বিষয় হয় তাকে বলা হয় নিদ্রা। এবার একটু নিদ্রাটাকে অ্যানালিসিস করুন, তাহলে দেখবেন যে নিদ্রার সময়ে আমার কিন্তু বাস্তব জগতের কোনো জ্ঞান থাকে না। আমি যখন নিদ্রা থেকে উঠি তখন আমি বলি আমি কিছুই জানতে পারিনি, তার মানে আমার অভাবের জ্ঞান হয়েছিল। অভাবটাকে আমি প্রত্যয় করতে পারি, অভাবের কনসেপ্টটা আমার নিদ্রা থেকে তৈরি হয়। হ্যাঁ, অর্থাৎ বাস্তব জগৎটা নিদ্রাকালে শূন্য হয়ে যায়। সুষুপ্তি থেকে যখন আমরা উঠি, হ্যাঁ, বিশেষ করে নিদ্রা বলতে এখানে সুষুপ্তিকেই ধরতে হবে, বা যদি আমি স্বপ্নকেও এখানে ইনক্লুড করি, স্বপ্নে আমি যে বস্তুগুলোকে দেখি সেগুলো কিন্তু কোনো ভাব বস্তু নয়, তার কিন্তু জাগতিক অস্তিত্ব নেই, সেগুলোর এক একটা অভাব অস্তিত্ব আছে। হুম, সেগুলো ওই স্বপ্নের সময় আমি জাস্ট দেখি, কিন্তু সেগুলোকে দেখে আমরা চিৎকার করি, ইয়ে করি, ঠিক আছে, কিন্তু সেটাকে ওই স্বপ্নের মতো, তার স্ট্যাটাসটা হচ্ছে স্বপ্নের মতো, ওইখানেই ওইটুকুর জন্যই সে সত্য। হি ইজ নট ট্রু ফর দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড, though we sometimes we dream about real people like our father, mother, relatives. But while we are dreaming, we are aware after while we are dreaming, we see those objects, but they are real for only that time, even if they are our parents or whatever they are. They may be in our present world, তারা আমাদের জগতে থাকতে পারেন, কিন্তু আমাদের স্বপ্নে দেখা ওই ব্যক্তিগুলো, the people, those we have perceived in dream are not actually real objects. They have no correspondence in the real practical world. Therefore all these objects are actually abhava pratyaya, a kind of nescience. Okay, অজ্ঞান, অভাব। ঠিক আছে, আজকে আমি এখানেই শেষ করলাম। আজকে আমি 10টা সূত্র পড়িয়ে দিলাম, টোটাল কমপ্লিট হলো। আজকে 8টা সূত্র পড়ানো হয়ে গেছে। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এনিওয়ান, এনি কোয়েশ্চেন? একজন মাত্র পার্টিসিপেন্ট আছে। হ্যাঁ, দেখছি তাই।
হ্যাঁ। আপনি বুঝতে পেরেছেন তো? যদি কোথাও অসুবিধে থাকে বলবেন। এগুলো নিয়ে প্রচুর কথা বলা যায়। অজ্ঞানকে আমি অভাব বললাম, কিন্তু এটা আবার বেদান্তীরা মানবেন না। বেদান্তীরা অজ্ঞানকে বলবেন অন্যরকম। যাই হোক, যিনি ছিলেন উনিও চলে গেলেন, যাই হোক। তাহলে এখানেই শেষ করছি। অনিরুদ্ধ দা, এখানেই তাহলে শেষ করছি।